সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দশম অধ্যায় নিয়ে যে আগে আলোচনা করেছিলাম, সেখানে আমি পুরো অধ্যায় নিয়ে আলোচনা করতে পারিনি, যার জন্য আমি বলেছিলাম যে তোমাদের পরবর্তীতে যতটুকু অধ্যায় বাকি আছে সেটা আমি 2 থেকে 3টা লেকচারের ভিতর আমি শেষ করে দিব। তো সেই দশম অধ্যায়টাই আজকে আবার আমি পরবর্তী যে অংশটুকু ছিল সেটা নিয়ে আলোচনা করতেছি। আজকে যে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়াম কোন পদ্ধতিতে ধাতু নিষ্কাশিত হয়, ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতি, কপার ধাতু বিশুদ্ধকরণ, আর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা ধাতু প্রলেপ অথবা ধাতু ক্ষয় রোধে যে ধরনের রাসায়নিক ভাবে পদক্ষেপ নেওয়া হয় সেটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন। আচ্ছা, রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশনটা হচ্ছে আমরা খনিজ থেকে বা আকরিক থেকে যে সকল ধরনের মৌল পেয়ে থাকি সেগুলো সবসময় কিছু না কিছু মল খনিজ মল দ্বারা পরিশোধিত থাকে না। ওগুলোর ভিতর হচ্ছে বিভিন্ন ধরনের মল থাকে, যেগুলো হচ্ছে সেই যে মৌলটা থাকে সেই মৌলটাকে হচ্ছে অবিশুদ্ধ করে রাখে। আচ্ছা, তো এই মৌলগুলাকে আসলে বিশুদ্ধ করার বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়ে থাকে এবং এটাই একটা সিস্টেম হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন। এখন কথা হচ্ছে আমরা যে মৌলগুলো আকরিক থেকে তুলবো এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে ধাতু, আর আমরা জানি কি ধাতু হচ্ছে সবসময় চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। যে সকল ম্যাক্সিমাম ধাতুগুলো হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, আর যেগুলো অপদ্রব্য মল থাকে বা যেগুলো হচ্ছে অধাতু থাকে সেগুলো হচ্ছে কি চুম্বক দ্বারা বা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে না। আচ্ছা, এর জন্য রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে যে এটা হচ্ছে সর্বপ্রথম সহজভাবে যেভাবে ধাতুটাকে আলাদা করা হয় মলগুলো থেকে, খনিজ মল থেকে, সেটা হচ্ছে চুম্বক পদ্ধতি। চুম্বক পদ্ধতিতে ধাতু আলাদা করা হয়। এই ক্ষেত্রে হচ্ছে একটি হচ্ছে চুম্বক পরিবেষ্টিত মেশিন থাকবে, সেখানে অ্যাকচুয়ালি সেই মেশিনটা হচ্ছে এরকম থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা রাবার, এখানে হচ্ছে আমরা খনিজ মল সহ যে যৌগটা আমরা হচ্ছে পরিশুদ্ধ করব সেটা এখানে দিব। এখানে একটি পাত্র থাকবে আর এইখানে আরেকটি পাত্র থাকবে, এইটা এভাবে ঘুরবে। এইগুলো হচ্ছে চুম্বক চাকা। তো এটা কাজ করবে হচ্ছে এখানে যখন আমি ধাতু খনিজ মল সহ দিব, এইটা এইভাবে এটা ঘুরবে। তো এই চুম্বক চাকার সাথে যেগুলা ধাতু সেগুলা এইখানে এসে পড়বে, আর যেগুলা খনিজ মল সেগুলা এইখানে পড়ে যাবে। এইভাবে আমরা ধাতু বিশুদ্ধ ধাতুটা এখানে পাবো, আর এখানে হচ্ছে খনিজ মল। এখানে যে অপদ্রব্য মলগুলো জমা ছিল সেগুলো এখানে জমা হবে, আর এখানে হচ্ছে বিশুদ্ধ ধাতুটা জমা হবে। কারণ হচ্ছে যখন এই প্যাটার্নটা এভাবে ঘুরবে তখন এখানে তো ময়লাগুলো পড়ে যাবে, আর এখানে হচ্ছে তোমার এইভাবে যখন এটা যাবে তখন এখানে তো আর চুম্বকের আকর্ষণটা থাকবে না, যার জন্য যখন চুম্বকের আকর্ষণটা থাকবে না এই দিকটায়, তখন এই চুম্বকের আকৃষ্টে যে ধাতুগুলো ছিল সেগুলো আকর্ষণ না পাওয়ার জন্য এখানে পড়ে যাবে। কিন্তু ধাতুমল যেগুলো ছিল এগুলো তো চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, তাই এগুলার এই পাত্রে এখানে আসতে পারবে না, এভাবে অপসারিত হয়ে যাবে। এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের একটা ওয়ে, সহজ পদ্ধতি। আচ্ছা, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের এক একটা ধাতু নিষ্কাশনের জন্য এক এক ধরনের পদ্ধতি আছে। এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন।
অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতিটা হচ্ছে বক্সাইট পদ্ধতি, এবং এই পদ্ধতিটা হচ্ছে এখানে আমি চিত্র সহ আঁকছি, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু পদ্ধতিটা। আচ্ছা, অ্যালুমিনিয়াম ধাতু পদ্ধতির জন্য সর্বপ্রথম হচ্ছে একটা বক্সাইট লাগে আর কি। বক্সাইট হচ্ছে এইটা, এটাকে বক্সাইট বলা হয়। এই বক্সাইট পদ্ধতি হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। আচ্ছা, বক্সাইটের ভিতর তাহলে কি কি থাকে? আচ্ছা, বক্সাইটের ভিতর থাকে হচ্ছে কার্বন অ্যানোড, মানে এটা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে দুইটা তড়িৎদ্বার কাজ করবে এখানে। অবশ্যই তোমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এটা এক ধরনের। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলে এখানে অবশ্যই আমার বিদ্যুৎ সংযোগের প্রয়োজন। তো বিদ্যুৎ সংযোগের প্রয়োজনের জন্য আমার এখানে অবশ্যই কি দুইটা ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের আমার মাধ্যমের প্রয়োজন। তো অ্যানোড যেটা, অ্যানোডটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ হিসাবে কাজ করবে। ক্যাথোড যেটা, ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক হিসাবে কাজ করবে। ঠিক আছে, এরপরে যে বাহিরের যে আবরণটা আছে এটা হচ্ছে গ্রাফাইট আস্তরণ যুক্ত স্টিলের পাত। ঠিক আছে, এইখানে হচ্ছে গলিত অ্যালুমিনিয়াম ও ক্লায়োলাইট, আরেকটা হচ্ছে, আর এইখানে হচ্ছে আমার বিশুদ্ধ বা গলিত অ্যালুমিনিয়ামটা জমা হবে। আচ্ছা, এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড বিভিন্ন যে মল থাকে, খনিজ মল থাকে, সেটা থেকে অপসারণ করে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা পাবো। খনিতে বা আকৃতিতে অ্যালুমিনিয়ামটা মানে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম হিসেবে পাওয়া যাবে না, সেখানে অক্সিজেন মানে অক্সিজেন যুক্ত থাকবে অ্যালুমিনিয়ামের সাথে। সেই অ্যালুমিনিয়াম থেকে অক্সিজেনটা মেইনলি অপসারণ করার জন্যই এই বক্সাইট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম পরিশোধন করা হয়ে থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে, তো অ্যালুমিনিয়ামকে প্রথমত বক্সাইডে দিতে হলে এখানে অ্যালুমিনিয়ামকে গলাতে হবে। তো অ্যালুমিনিয়ামের গলিত মানে গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এত উচ্চ তাপমাত্রা তৈরি করা সম্ভব না এই বক্সাইডের ভিতর, যার জন্য এই গলিত অ্যালুমিনিয়াম, এই যে এইটা যেটা অ্যালুমিনিয়াম যেটা ছিল, অ্যালুমিনিয়ামের সাথে ক্লায়োলাইট বা ক্লায়োলাইট এইটা যেটা আছে, এই ক্লায়োলাইট দ্রবণ যদি আমি যুক্ত করি, তাহলে এই অ্যালুমিনিয়ামটা, যে অ্যালুমিনিয়াম কঠিন আকারে যে অ্যালুমিনিয়ামটা ছিল, সেটা 800 ডিগ্রি সেলসিয়াস অথবা 1000 ডিগ্রি সেলসিয়াসে গলে যাবে। এর জন্যই মেইনলি হচ্ছে ক্লায়োলাইট যুক্ত করা হয়। যদি বলা হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্লায়োলাইট কেন যুক্ত করা হয়, মেইনলি হচ্ছে এত উচ্চ তাপমাত্রা বক্সাইড উৎপাদন করা সম্ভব না বা ব্যয়বহুল, যার জন্য হচ্ছে এই 800 বা 1000 আমরা সেটা নামিয়ে আনি। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি আমরা ক্রায়োলাইট যুক্ত করি, তাহলে এইটা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াসে কি গলবে, 800 ডিগ্রি সেলসিয়াসে কি গলে যাবে। আচ্ছা, যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড গলতে শুরু করবে। অ্যালুমিনিয়াম অক্সাইড গলতে শুরু করলে দুই ধরনের বিক্রিয়া হবে। একটা বিক্রিয়া হবে অ্যানোডে, একটা বিক্রিয়া হবে ক্যাথোডে। অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে হচ্ছে অক্সিজেন, অ্যানোডে অক্সিজেন হচ্ছে ক্ষয়প্রাপ্ত, মানে অ্যানোডে অক্সিজেনটা হচ্ছে তার ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, অ্যানোডে তার অক্সিজেনের ইলেকট্রনটা ত্যাগ করবে এবং ক্যাথোড সেটা নিবে, মানে পজিটিভ, সে ঋণাত্মক ইলেকট্রন যেটা থাকে সেটা সে গ্রহণ করবে। গ্রহণ করার ফলে অ্যানোড তড়িৎদ্বারে, এই তড়িৎদ্বারে অক্সিজেনটা বাষ্প আকারে উড়ে যাবে এবং বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলিত আকারে এখানে জমা হবে। এই অংশটায়
বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটা জমা হবে। অ্যানোডে বিক্রিয়াটা অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে এবং এই ত্যাগকৃত ইলেকট্রনটা ক্যাথোড গ্রহণ করবে। ক্যাথোড গ্রহণ করে এই অ্যালুমিনিয়াম, এই বিশুদ্ধ অ্যালুমিনিয়াম বা শুধু শুধু গলিত অ্যালুমিনিয়ামটা, আগে তো অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল, এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমি শুধু অ্যালুমিনিয়ামটাকে বের করব। এই যে এখানে ক্যাথোডে আমার কি হবে, এই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটা এখানে জমা হবে এবং এই অক্সিজেনটা এখানে চলে যাবে। এইভাবে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডে দুইটা বিক্রিয়া হবে। বিক্রিয়ার ফলে কি হবে, এই অক্সিজেনটা অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অক্সিজেনটা অপসারিত হয়ে যাবে এবং বিশুদ্ধ যে অ্যালুমিনিয়ামটা থাকে সেটা ক্যাথোডে গলিত অ্যালুমিনিয়াম হিসেবে জমা হবে। এইভাবে অ্যালুমিনিয়াম ধাতু বক্সাইট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে। এরপরে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু আছে, যেমন জিঙ্ক অক্সাইড, ফেরাস অক্সাইড, কপার অক্সাইড, এগুলা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত থাকে। তো এই ধাতুগুলা থেকে অক্সিজেন অপসারণের জন্য, যেমন হচ্ছে আমি যদি বলি জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে যদি আমি প্লাস তাপ দিই, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন যদি তাপ দিই আমি, তাহলে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই যে জিঙ্কটা হচ্ছে পাওয়া গেল, শুধু জিঙ্কটা পাওয়া গেল। আবার যদি আমি বলি কপার অক্সাইড প্লাস কার্বন, এখানে যদি আমি তাপ দিই, তাপ দিলে কপারটা পাওয়া যায় আর এখানে কার্বন মনোক্সাইড পাওয়া যায়, শুধু কপারটা এখানে আলাদা হচ্ছে। তো এই যে এখানে যে কার্বন গুলো থাকে, যে কোনো ধাতুর অক্সাইডকে কার্বনের মাধ্যমে এইভাবে যদি বিজারিত করে যদি শুধু মৌলটা বা ধাতুটাকে আলাদা করা সম্ভব হয়, এই পদ্ধতিটাকে বলে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। মানে কার্বনের সাথে অক্সিজেনের বিজারিত হবে, মানে ইলেকট্রনটা সে ছেড়ে দিয়ে মুক্ত ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, যেমন হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কার্বন বিজারিত, কার্বন দ্বারা জিঙ্ক থেকে বিজারিত করা হয়েছে, যার জন্য হচ্ছে জিঙ্ক বিমুক্ত হয়েছে এবং কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। এই পদ্ধতিতে হচ্ছে ধাতু আলাদা করা হয়েছে, এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, এরপরে হচ্ছে কপার ধাতু বিশুদ্ধকরণ। কপার ধাতু বিশুদ্ধকরণ, এটাও হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ। এই পদ্ধতিটা হচ্ছে একটা পাত্র নিব, এখানে আমার দুই ধরনের তড়িৎদ্বার থাকবে। যেহেতু কপার ধাতু বিশুদ্ধকরণ করব, সেই ক্ষেত্রে অবশ্যই দ্রবণটা, এখানে যে দ্রবণটা নিব সেটা নিতে হবে কপার সালফেট। দ্রবণটা হবে কপার সালফেট। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। অবশ্যই মনে রাখতে হবে, আমি কপার ধাতুর যদি বিশুদ্ধকরণ করি,
আমার যদি এইখানে একটা অবিশুদ্ধ, আমি যে ধাতুটা বিশুদ্ধ করব, যে ধাতুটাকে বিশুদ্ধ করব সে ধাতুটা অবশ্যই ক্যাথোড হইতে হবে। কারণ আমি যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং অ্যানোডের যে ইলেকট্রন গুলো থাকবে ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলো সব ক্যাথোডে এসে জমা হবে। তো আমি যদি কপার ধাতুকে বিশুদ্ধ করতে চাই, তাহলে হচ্ছে আমি যে কপারের যে অংশটাকে আমি বিশুদ্ধ করতে চাবো সেটা হচ্ছে আমি ক্যাথোডে রাখবো। তাহলে ক্যাথোডে আমার কে থাকবে? ক্যাথোডে থাকবে হচ্ছে অবিশুদ্ধ কপার। কপার আর অ্যানোডে থাকবে হচ্ছে বিশুদ্ধ কপার। অ্যানোডে থাকবে হচ্ছে বিশুদ্ধ কপার। বিশুদ্ধ কপারটা একটু পাতলা হবে, ঠিক আছে, এবং অবিশুদ্ধ কপার যেটা সেটা একটু মোটা মোটা থাকবে। আচ্ছা, যখন এখানে আমি বর্তনীতে ব্যাটারি সংযোগ দিব, ব্যাটারি সংযোগটা যখন দেওয়া হবে তখন অ্যানোড তড়িৎদ্বার যেটা সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। অ্যানোড তড়িৎদ্বার ক্ষয়প্রাপ্ত হবে মানে কি ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্যাথোডে সেই ইলেকট্রনগুলো আইসা জমা হবে এবং এখানে যে ধাতুটা মানে যে বিশুদ্ধ কপারটা ক্ষয় হবে সেটা এখানে এসে ক্যাথোড তড়িৎদ্বার এসে কি হবে? জমা হবে এবং একইভাবে এই অবিশুদ্ধ যে কপারটা ছিল এই অবিশুদ্ধ কপারটার উপর এই বিশুদ্ধ যে কপারটা সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে অবিশুদ্ধ কপারের উপর সেটার আস্তরণ করবে। এইভাবে হচ্ছে অবিশুদ্ধ কপার ধাতুর বিশুদ্ধকরণ। অবিশুদ্ধ কপার কিভাবে বিশুদ্ধকরণ করা যায়? অ্যানোডে বিক্রিয়া অবশ্যই দেখাতে হবে। অ্যানোড এবং ক্যাথোডে যে দুইটা বিক্রিয়া হবে অবশ্যই দেখাতে হবে। অ্যানোড ক্যাথোড। অ্যানোডে হচ্ছে কপারটা ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে, এবং এইখানে সে কপার ইলেকট্রনটা গ্রহণ করবে। গ্রহণ করে এখানে সেই এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে শেষ হয়ে যাবে আর এখানে যে বিশুদ্ধ কপারটা ছিল সেটা এখানে এসে পুরোপুরি মানে লেগে যাবে। এইভাবেই হচ্ছে কপার বিশুদ্ধকরণ করা হয়। এটা সম্পূর্ণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হবে, ব্যাটারি মানে বর্তনী সংযোগ দরকার। এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু নিষ্কাশন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ধাতু বিশুদ্ধকরণ, বিভিন্ন ধরনের ধাতু সংরক্ষণ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি? ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে আমাদের বাসায় যে চামচ থাকে, চামচের উপরে একটা চাকচিক্য প্রলেপ দেওয়া হয় যেটা হচ্ছে নিকেলের প্রলেপ। এই নিকেলের প্রলেপটা সে চামচের উপর দেয়, কারণ হচ্ছে সে চামচটা আমরা দীর্ঘদিন যাতে ব্যবহার করতে পারি। সেটার উপর যদি কোনো প্রলেপ না থাকে তাহলে সেটা হচ্ছে চাকচিক্যটা নষ্ট হয়ে যাবে, মরিচার সৃষ্টি হবে। সেই জিনিসটা মরিচা যদি পড়ে তাহলে ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে সেটাকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো ধাতু ক্ষয় রোধে আমি লিখে দিছি, ধাতু ক্ষয় রোধে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেখানে পেইন্টিং আছে। পেইন্টিং যেমন হচ্ছে জানালা বা দরজায় আমরা পেইন্টিং যেটা করি তার জন্য ধাতুর ক্ষয় রোধ হয়, ঠিক আছে। এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কোনো জিনিসের উপর যদি প্রলেপ দেওয়া হয়, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি কোনো ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুটার ক্ষয়রোধ করার জন্য এবং দীর্ঘদিন সেই ধাতুটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা ধাতু ক্ষয়রোধ পদ্ধতি। তো ধাতু ক্ষয়রোধ পদ্ধতি যেটা সেটা হচ্ছে কপার ধাতু বিশুদ্ধকরণ যে পদ্ধতিটা ছিল সেম পদ্ধতিতে ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। ইলেকট্রোপ্লেটিং এর জন্য অবশ্যই একটা পাত্র দরকার আছে। সেম ভাবে দুইটা তড়িৎদ্বার যাবে, ধরে এখানে একটা চামচ আছে, এখানে একটা চামচই দিয়ে দিই। এখানে একটা চামচ আছে,
এই চামচটার উপর আমি নিকেলের প্রলেপ দিব। নিকেলের প্রলেপ দেওয়ার জন্য এখানে থাকবে হচ্ছে নিকেল, আর এর দ্রবণটা হচ্ছে নিকেল সালফেট। এটা হচ্ছে ক্যাথোড হিসেবে, অ্যানোড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। যখন বর্তনীতে তড়িৎ বিশ্লেষণ করা হবে, বর্তনীতে তড়িৎ বিশ্লেষণ করা হবে, এই অ্যানোডের যে নিকেলটা ছিল সেটা আস্তে আস্তে কি হবে, ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে যাবে, ইলেকট্রন ত্যাগ করবে, ক্ষয়প্রাপ্ত হবে, এবং সেই এইখানে এসে সেই ইলেকট্রন সহ যে নিকেলটা থাকবে আসলে সেই ইলেকট্রনটা আসলে মেইনলি এখানে এসে জমা হবে। ওইভাবেই আসলে নিকেলটা এখানে চলে আসে। সেই ক্ষয়প্রাপ্ত নিকেলটার সাথে যে ইলেকট্রনটা থাকে সেই ত্যাগকৃত, তার তো ইলেকট্রন দরকার, সে তো এইভাবে বিমুক্তভাবে থাকতে পারবে না। তখন সে ক্যাথোডে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করে সেইখানে এসে জমা হবে, এবং পুরো যে স্পুনটা বা চামচটা থাকে সেই পুরো চামচের গায়ে নিকেলের প্রলেপ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করে যে কোনো বস্তুকে চাকচিক্য বা হচ্ছে জং করা অথবা মরিচা, যেটা বলি আমরা মরিচা, রোধ করা হয়ে থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে অলংকার, যে কোনো জিনিসের সৌন্দর্য বা যে কোনো জিনিসের ক্ষয়রোধ বৃদ্ধি, ঠিক আছে, এবং কোনো জিনিসের উপর পেইন্টিং, ঠিক আছে, এই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে করা হয়। আচ্ছা, আজকে এতটুকুই ক্লাস। পরবর্তীতে এই অধ্যায়ে আরো কিছু অংশ আলোচনা করা বাকি আছে। আমি বাকি আরেকটা ক্লাসে বাকি যে অংশটুকু আছে আমি সেই অংশটুকু আলোচনা করে দেব। আজকে এই পর্যন্তই। Okay. One more episode. Thank you.